আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্কের এই অদৃশ্য বিশাল জগৎটা আসলে কিভাবে তৈরি হয় তা নিয়ে কি কখনো ভেবেছি আমরা? চলুন এই এক্সপ্লেনারে একদম মাইক্রো লেভেল থেকে শুরু করে ম্যাক্রো লেভেল পর্যন্ত নেটওয়ার্কিংয়ের পুরো স্থাপত্যটা ধাপে ধাপে একেবারে সহজ করে ডিকোড করা যাক। আজকের যাত্রাপথে ম্যাপটা বেশ সিম্পল। প্রথমে থাকছে ডেটা কমিউনিকেশনের মূল বিষয়, এরপর ডেটা প্রবাহের দিক নির্দেশনা, তারপর ফিজিক্যাল টোপোলজির ব্যাখ্যা এবং শেষে নেটওয়ার্কের পরিসর ও ধরন। চলুন শুরু করা যাক। শুরুতেই ১ নম্বর পয়েন্ট, ডেটা কমিউনিকেশনের মূল বিষয়। নেটওয়ার্ক জিনিসটা কিন্তু খুব জটিল কিছু নয়। সোজা কথায় এটি হলো বেশ কিছু স্বাধীন নোডের একটা কালেকশন। এখন প্রশ্ন হলো, এই নোড আসলে কি? ধরুন একটা কম্পিউটার বা একটা প্রিন্টার, যেগুলো তথ্য আদান প্রদানের জন্য বিভিন্ন কমিউনিকেশন লিঙ্কের মাধ্যমে একে অপরের সাথে কানেক্টেড থাকে। ব্যাস, এটাই নেটওয়ার্ক। তবে মজার ব্যাপার হলো, এই যে নোডগুলো ডেটা আদান প্রদান করছে, এই কাজটা সফলভাবে হতে গেলে 5টি জিনিস একেবারে বাধ্যতামূলক, মানে এগুলো ছাড়া চলবেই না। প্রথমত একটা মেসেজ থাকতে হবে, তারপর একজন প্রেরক বা সেন্ডার এবং একজন প্রাপক বা রিসিভার। এরপর লাগবে একটা ফিজিক্যাল ট্রান্সমিশন মিডিয়াম, যেমন ধরুন কোনো তার বা রেডিও ওয়েভ। আর সবশেষে সবচেয়ে ক্রুশিয়াল জিনিসটা হলো প্রোটোকল, মানে সেই নিয়মকানুনগুলো যা এই পুরো কমিউনিকেশনটাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু শুধু ডেটা পাঠিয়ে দিলেই কি কাজ শেষ? মোটেও না। একটা কার্যকরী সিস্টেমের কিছু বৈশিষ্ট্য থাকে। ডেটাকে একদম সঠিক গন্তব্যে পৌঁছাতে হবে, যাকে আমরা বলি ডেলিভারি। ডেটাটা যেন রাস্তায় কোনোভাবে বদলে না যায়, মানে এর নির্ভুলতা বা অ্যাকুরেসি ঠিক থাকতে হবে। পাশাপাশি একদম রিয়েল টাইমে বা সঠিক সময়ে পৌঁছানোটা জরুরি। আর হ্যাঁ, আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো জিটার, মানে ডেটা প্যাকেটগুলো পৌঁছানোর সময়ের যে অসমতা বা গ্যাপ, সেটা যেন একদম মিনিমাম হয়, তার নিশ্চিত করাটা কিন্তু মাস্ট। এবার চলে আসছি আমাদের 2 নম্বর বিষয়, ডেটা প্রবাহের দিক নির্দেশনা বা ডেটা ফ্লো। ফিজিক্যাল কম্পোনেন্টগুলো তো দেখলাম, কিন্তু এই ডেটা আসলে কিভাবে প্রবাহিত হয়? মজার ব্যাপার হলো, যোগাযোগ ব্যবস্থায় ডিভাইসগুলোর মধ্যে ডেটা ফ্লোয়ের প্রধান 3টি মডেল রয়েছে। এগুলোই ঠিক করে দেয় যে ডেটা আসলে কোন দিকে ট্রাভেল করবে। যদি খুব সহজ দৈনন্দিন উদাহরণের সাহায্যে চিন্তা করি, তাহলে সিমপ্লেক্স হলো ঠিক একটা ওয়ান ওয়ে রাস্তার মতো, মানে প্রবাহটা শুধু একদিকেই হবে। যেমন কিবোর্ড আর মনিটরের সম্পর্ক, কিবোর্ড শুধু ডেটা পাঠায়। এর একদম উল্টো দিকে আছে ফুল ডুপ্লেক্স, এটা একেবারে টু ওয়ে বা দ্বিমুখী রাস্তার মতো। যেমন আমাদের টেলিফোন নেটওয়ার্ক, এখানে একই সাথে কথা বলা এবং শোনা দুটো কাজই একেবারে সাইমালটেনিয়াসলি, মানে একই সাথে হতে থাকে। পরবর্তী ধাপ, 3 নম্বর টপিক, ফিজিক্যাল টোপোলজির ব্যাখ্যা। ডেটা কিভাবে প্রবাহিত হয় তা তো বুঝলাম। এবার এই নেটওয়ার্কগুলোর ব্লুপ্রিন্ট বা নকশা নিয়ে কথা বলা যাক। নির্দিষ্ট কোনো লেআউট দেখার আগে একটা বেসিক ব্যাপার ক্লিয়ার করা দরকার। সংযোগ বা লিঙ্ক মূলত 2 রকম হতে পারে। হয় এটা দুটো নির্দিষ্ট ডিভাইসের মধ্যে একটা ডেডিকেটেড পয়েন্ট টু পয়েন্ট সংযোগ হবে, আর না হয় এটা একটা মাল্টি পয়েন্ট সংযোগ হবে, যেখানে একটা মাত্র চ্যানেলকে বেশ কয়েকটা ডিভাইস মিলে শেয়ার করবে। প্রথমেই আসি মাল্টি পয়েন্ট বাস টপোলজিতে। এই লেআউটটা কিন্তু বেশ দারুণ। একটা লম্বা ব্যাকবোন কেবল বা মূল তার ব্যবহার করে খুব সহজেই একে ইনস্টল করা যায়। কিন্তু এর একটা বড় দুর্বলতাও আছে। ওই যে মূল তারটা, ওটার কোথাও যদি একটু ছিঁড়ে যায় বা ব্রেক করে, তাহলে কিন্তু পুরো ট্রান্সমিশনটাই একেবারে অচল হয়ে পড়বে। বাস টোপোলজির বিপরীতে আছে রিং টোপোলজি। এখানে প্রতিটি ডিভাইস শুধুমাত্র তার একদম কাছের, মানে ঠিক পাশের দুটি নোডের সাথে পয়েন্ট টু পয়েন্ট কানেকশনে যুক্ত থাকে। এতে রিপিটার ব্যবহার করে সিগন্যালটাকে কেবল একদিকেই পাঠানো হয়, যতক্ষণ না সেটা তার সঠিক গন্তব্যে পৌঁছায়। এর একটা চমৎকার সুবিধা হলো, নেটওয়ার্কে কোথাও কোনো সমস্যা দেখা দিলে সেটা আইসোলেট করা বা খুঁজে বের করা খুবই সহজ। এবার নজর দেয়া যাক স্টার টোপোলজিতে। এখানে প্রতিটি ডিভাইস সরাসরি একটা কেন্দ্রীয় হাব বা সেন্ট্রাল হাবের সাথে যুক্ত থাকে। এই ডিজাইনের কারণে তারের খরচ অনেকটাই বেঁচে যায় এবং ত্রুটি শনাক্ত করাও ইজি হয়। কিন্তু এখানেও একটা মারাত্মক ব্যাপার আছে। ওই যে সেন্ট্রাল হাব, সেটা যদি কোনো কারণে একবার ফেল করে বা নষ্ট হয়ে যায়, তাহলে পুরো সিস্টেমটাই কিন্তু সাথে সাথে ডেড হয়ে যাবে। আর মেশ টোপোলজি, এটা একেবারে ব্রুট ফোর্স বা চূড়ান্ত একটা অ্যাপ্রোচ।
এখানে প্রতিটি ডিভাইসের সাথে নেটওয়ার্কের অন্য প্রতিটি ডিভাইসের একটা করে ডেডিকেটেড পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক থাকে। ভাবা যায়? এর ফলে এই কাঠামোটা অবিশ্বাস্য রকমের শক্তিশালী আর সিকিউর হয়ে ওঠে। কিন্তু প্র্যাকটিক্যালি চিন্তা করলে এত বিপুল পরিমাণ তারের প্রয়োজন হয় যে এটা ইনস্টল করা আর্থিকভাবে যেমন প্রচণ্ড ব্যয়বহুল, তেমনি এর জন্য জায়গাও লাগে অনেক। চলে এলাম আমাদের শেষ ভাগে, 4 নম্বর টপিক, পরিসর বৃদ্ধি বা নেটওয়ার্কের ধরন। মাইক্রো লেভেলের নকশাগুলো তো ক্লিয়ার হলো। এবার যদি আমরা একটু জুম আউট করে ভৌগোলিক বিস্তৃতির দিকে তাকাই, তাহলে নেটওয়ার্কের এই স্কেলিং আপ বিষয়টা অসাধারণ লাগবে। মাত্র 10 মিটারের একটা ব্লুটুথ বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক থেকে শুরু করে এই কানেক্টিভিটি ছড়িয়ে পড়তে পারে কয়েক কিলোমিটার জুড়ে একটা অফিস বা ক্যাম্পাসের ল্যানে। তারপর সেটা হয়তো কভার করে পুরো একটা শহরকে, যাকে আমরা বলি ম্যান। আর এভাবেই বাড়তে বাড়তে একটা সময় এটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়্যানের রূপ নেয়, যা গোটা বিশ্বকে ইন্টারনেটের সুতোয় বেঁধে ফেলে। সেই ছোট্ট একটা ব্লুটুথ কানেকশন থেকে শুরু করে গ্লোবাল ওয়েব, এই পুরো ব্যাপারটার কথা ভাবলে সত্যি অবাক হতে হয়। প্রতিদিন, প্রতি মুহূর্তে ডিজিটাল ডেটা যে অবিশ্বাস্য একটা জার্নি করে চলেছে, সেটা কি আমরা খেয়াল করি? এই যে পুরো এক্সপ্লেনারটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এই মুহূর্তে ডেটাগুলো স্ক্রিন পর্যন্ত পৌঁছাতে কতগুলো অদৃশ্য নেটওয়ার্ক, কতগুলো নোড আর লিঙ্ক পার হতে হয়েছে, সেটা একটু ভেবে দেখেছে কি? এই অদৃশ্য কিন্তু শক্তিশালী আর্কিটেকচার নিয়ে এই দারুণ ভাবনাটা রেখেই আজকের আলোচনা এখানেই শেষ করছি।